মহর্ষির দ্বিতীয় পুত্র ভারতের প্রথম সিভিলিয়ান অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার বিয়ে হয় ৭ বছর বয়সে। উনি তখন ১৫-১৬ বছরের যুবক। ১৮৫৭-তে আমাদের বিয়ের ১ বছর আগে বিধবা বিবাহ আইন পাশ হয় সবেমাত্র। রবি তখনও জন্মায়নি। জ্যোতিরিন্দ্রনাথ আমারই বয়সী। আমার স্বামী সত্যেন্দ্রনাথ সর্ব অর্থেই প্রগতিশীল একজন মানুষ, যিনি নারী প্রগতির ভাবনা আমার ভেতর দিয়ে চালনা করে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন। আমার বিয়ের সময় জোড়াসাঁকোর অন্দরমহলে তখনও প্রগতির হাওয়া এসে মেয়েদের স্বাধীন করে দেয়নি। আমার স্বামী চেয়েছিলেন আমি বিলাতে যাই। তিনি তখন ইংল্যান্ডে। মহর্ষির অনুমোদন না পাওয়ায় আমি সেবার পারিনি যেতে। উনি দেশে ফিরে যখন মহারাষ্ট্রে কর্মক্ষেত্রে যোগ দিলেন, তখন তোমাদের এই জ্ঞানদানন্দিনী সমস্ত ভ্রূকুটি, নিন্দা মন্দ উপেক্ষা করে স্বামীর সঙ্গে প্রথম বাঙালি মেয়ে হিসেবে রওনা দিলেন স্বামীর স্বপ্ন সার্থক করে তুলতে। আমার প্রিয়জন, আমার স্বামী সত্যেন্দ্রনাথ আমায় বললেন, আমাদের স্ত্রীলোকেরা যেরকম কাপড় পরেন তাহা না পরিলেও হয়। কথাটা কেন জানি না আমার মনে ধরল। ভাবনা চিন্তা করে বিভিন্ন প্রথার মিশ্রণ ঘটিয়ে তোমাদের এই জ্ঞানদানন্দিনী আজকের শাড়ি পরার ধরনটি সেদিন প্রচলন করেছিল। সেমিজ, ব্লাউজ, পেটিকোটের প্রচলনও সেই সময়েই হয়েছিল, যা ছিল ঠাকুর বাড়ির শাড়ি। স্বামীর যত্নে ও অনুপ্রেরণায় আমি নিজেকে শিক্ষিত করে তুললাম। ইংরেজি শেখা, টেবিল সাজানো, আধুনিক আদব কায়দায় শিক্ষিত করে তুলে আমি একাই গিয়েছিলাম গভর্নমেন্ট হাউসের নিমন্ত্রণ সভায়। প্রথমবার মহর্ষির নিষেধের জন্য আমি বিলাতে যেতে পারিনি সত্যি, কিন্তু ১৮৭৭ সালে মাত্র ২৭ বছর বয়সে সুরেন্দ্র, ইন্দিরা এবং কবীন্দ্রকে নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় আমি পাড়ি দিলাম ইংল্যান্ড। সেখানকার আদব কায়দা, ইংরেজি ভাষা অধিক পরিমাণে আয়ত্ত করার জন্য। প্রায় ১ বছর পর ইংল্যান্ডে এলেন আমার স্বামী সত্যেন্দ্রনাথ। সঙ্গে তখন ১৭-১৮ তরুণ রবীন্দ্রনাথ। ইংল্যান্ডে আমি প্রত্যক্ষ করেছিলাম লিঙ্গ সাম্য। আমার ধারণা পাল্টে গেছিল। প্রায় ২.৫ বছর পর দেশে ফিরে জোড়াসাঁকোর অন্দরমহলে তোমাদের বিলাত ফেরত জ্ঞানদানন্দিনী আর কুলিয়ে ওঠেনি। ঠাকুরবাড়ির যৌথ পরিবার ভেঙে সেই প্রথম কোনো বাঙালি নারীর বেরিয়ে আসা। স্বামীকে সঙ্গে নিয়ে বাইরের বাড়িতে। তবে শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার মিলের বদলে অমিল ঘটেছে ক্রমাগত। আমরা বাড়ি পাল্টেছি বারে বারে, কিন্তু কখনো মনে পড়ে না মহর্ষি একবারের জন্যেও আমাদের সেই সব বাড়িতে এসেছিলেন। তোমাদের তৎকালীন বঙ্গদেশে জ্ঞানদানন্দিনী আর একটা উদ্যোগ নিয়েছিল। মেয়েদের নামের পাশে পিতা বা স্বামীর পদবি যুক্ত রাখা আমার ইংরেজদের নকল বলেই মনে হয়েছিল। একটি প্রবন্ধে তীক্ষ্ণ ভাষায় আমি মহিলাদের পদবি বর্জন করার পক্ষে সওয়াল করেছিলাম। তোমরা আজকের মেয়েরা আমার প্রচলিত শাড়ি পরার পদ্ধতিটি গ্রহণ করেছ বটে, কিন্তু পদবি বদল করে নিজস্ব নারী সত্তা প্রতিষ্ঠায় অতখানি নজর দিতে পারোনি। আমি একরোখা চিরকালই। একটা ঘটনা মনে পড়ছে। আমরা মাঝে মাঝেই বিকেলের দিকে ঘোড়ার গাড়ি চড়ে বেড়াতে যেতাম। একবার এক সহিসের আচরণে অসন্তুষ্ট হয়ে তাকে বরখাস্ত করা হলো। সে এলো না। সত্যেন্দ্র বিরক্তি নিয়ে দাঁড়িয়ে, অগত্যা আমি মালকোচা দিয়ে শাড়িটা সামলে নিয়ে সহিসের আসনে উঠে চেঁচিয়ে পরিচারিকাদের বললাম, যা যা, তোদের বাবুকে খবর দে, গাড়ি প্রস্তুত। ঠাকুরবাড়ির অনেক রক্ষণশীলতাই আমি কাঁচের আসবাবের মতো ভেঙে ফেলেছিলাম। তোমরা এখন
কাদম্বরীর যে ছবি দেখো, সেটাও তুলিয়েছিলাম আমি বন শেপার্ডের কাছে। বন শেপার্ডের কাছে ছবি তুলতে শিখে আমার মনে হয়েছিল, পারি পারি বেশ কিছু ছবি করিয়ে রাখা দরকার। ঠাকুরবাড়ির মেয়েদের ছবি ধরে রাখা আমার উদ্দেশ্য ছিল। কাদম্বরীর ছবিও তাই। ও আমার অত্যন্ত প্রিয় জ্যোতির স্ত্রী। জ্যোতি ও আমি সমবয়সী। আমার স্বামী তখন প্রবাসে। নতুন আমাকে সংস্কৃত নাটকের অনুবাদ শোনাতো। এক একটি দুপুর তখন মেঘের পানে লুকিয়ে থাকা জ্যোতির নতুন অনুবাদ। এহেন জ্যোতির যখন সম্বন্ধ হলো কাদম্বরীর সঙ্গে, তখন আমিও সত্যেন্দ্র মেনে নিতে পারিনি। আমরা চেয়েছিলাম ডক্টর সূর্যকুমার চক্রবর্তীর বিলাত ফেরত মেয়ের সঙ্গে প্রতিভাবান জ্যোতিকে মানাবে। ঠাকুরবাড়ির বাজার সরকার শ্যামলাল গাঙ্গুলির তৃতীয় কন্যা কাদম্বরী কিভাবে জ্যোতিকে মানিয়ে নেবে? ওদের আভিজাত্য মহর্ষির পরিবারের তুলনায় কিছুই নয়। জ্যোতির এহেন পাত্রী নিয়ে আমার ক্ষোভ কোনোদিনই যায়নি। এখন মাঝে মাঝে ভাবি, তাহলে কাদম্বরীর প্রতি কি আমার মনে কোনো অদৃশ্য ঈর্ষা ছিল? তখন আমার বাড়িতেই সুমধুর মজলিস, জ্যোতিরিন্দ্রনাথ সহ আরো অনেকে উপস্থিত। মাঝে মাঝে রবিও আসতো। গান বাজনায় সন্ধে ভরপুর। আর জোড়াসাঁকোয় তখন কাদম্বরীকে কেন্দ্র করে বিহারীলাল চক্রবর্তী আর উদীয়মান তরুণ রবি। আমার ও জ্যোতির মধ্যে যে সখ্য, রবি ও কাদম্বরীর ভেতরে কি তেমনই কোনো সম্পর্কের আভাস দেখেছিলাম আমি? আমি পত্রিকা সম্পাদনা, লেখালেখি, নারী মুক্তি নিয়েই ভেবেছি, অথচ কাদম্বরী কাদম্বরী আমার যে অনুজ, এই মেয়েটি এত কিছু না করে কেমন করে রবির অনুপ্রেরণার প্রথম মানুষ হয়ে উঠল কে জানে। রবির গ্রন্থ উৎসর্গেও কাদম্বরী, তাকে পড়ে শোনানো নতুন লেখা। আমি বরাবরই জেদি প্রকৃতির, নিজের ইচ্ছে মতো চলতে চেয়েছি। আমার সঙ্গে বনিমানা তেমন হয়নি বলেই আমি ঠাকুরবাড়ির অন্দরমহল ছেড়ে বেরিয়ে এসেছিলাম। অথচ অথচ কাদম্বরী কাদম্বরী তো সমান উপেক্ষা সহ্য করে টিকে গিয়েছিল নীরবে সেখানে। ওর সবচেয়ে বড় আশ্রয় ছিল রবি। এই ফিরে আসার সময়ে পরলোক থেকে ভাবি, আমার ও জ্যোতির এহেন সখ্যই কি কাদম্বরীকে নিঃস্ব ও একা করে দিয়েছিল রবির বিয়ের পর? রবি আমার পুত্রতুল্য। মৃণালিনীকে আমি ভালোবেসেছি। নেহাতি অবহেলায় কাদম্বরীর দিন কেটে গেছে একাকী নিঃসঙ্গতায়। ঠাকুরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারিনি আমার মতো। ঠাকুরবাড়িতে আমি জন্মদিনের উৎসব শুরু করেছিলাম। তখন আমাদের ৪৯ পার্ক স্ট্রিটের বাড়িতে রবির প্রথম জন্মদিন পালিত হলো আমার উদ্যোগে। আর ইন্দিরা সরলাদের উৎসাহে পরের বছর থেকে জ্যোতির জন্মদিনও পালন করা শুরু করলাম। আমার অদম্য জেদ আমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছে। নিজের খেয়ালে চলার জন্য আমার কন্যা ইন্দিরাও হয়তো মানিয়ে নিতে পারেনি সবসময়। আজ মনে পড়ছে, সেবার ছিল কাদম্বরীর জন্মদিন। জাহাজে পার্টি। জ্যোতি বাড়ি ফিরল না। জোড়াসাঁকোয় কাদম্বরী একা। মাঝে মাঝে মনে হয়, পশ্চিমী আদলে এত নতুন ভাবনায় এত কিছু করা সত্ত্বেও জ্ঞানদানন্দিনী কেন পারল না কাদম্বরীর সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে? জ্যোতির প্রতি আমার অধিকার বোধ ছিল হয়তো। মাঝে মাঝে ও বাড়ি ফিরত না, আমার কাছেই থেকে যেত। বিয়ের পর রবি কাদম্বরীর সঙ্গে কি দূরত্ব রেখেই চলতো? জ্যোতির বিয়ের পর আমারও কি জ্যোতিকে কাদম্বরীর দিকে ঠেলে দেওয়া উচিত ছিল না? মাঝে মাঝে ভ্রম মনে হয়। আমার চোখের সামনে একে একে চলে গেল কাদম্বরী, মৃণালিনী, সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ। কাদম্বরী চলে যাবার পর জ্যোতি পুরোপুরি আমাদের বাড়িতেই থাকতো।
মৃণালিনী যাও বা কিছু পেল, রবির গভীর সখ্য ছাড়া কাদম্বরী আর কিছুই পায়নি, শুধু অবহেলা ছাড়া। কাদম্বরী, মৃণালিনী, আমি, আমরা তিনজন তিন রকম, তিনটি ভুবন, তিনটি পৃথক পৃথক সত্তা। আমার আয়ু বিধাতা অনেকখানি দিয়ে পাঠিয়েছিলেন। আমার চোখের সামনে রবির ২২শে শ্রাবণও এসে গেল একদিন। দিক চক্রবালে সূর্যাস্ত, মেঘের ডাক হরকরা, রবির চিঠি পৌঁছে দিল রাজার কাছে। শ্রাবণী রবি, আর সেই বছর আশ্বিনে ৯১ বছর বয়সে চলে গেল তোমাদের এই জ্ঞানদা নন্দিনী, যাঁরই আত্মকথন আসলে একটি আত্মবিশ্লেষণও বটে। আজ আমি পরপারের জোড়া সাঁকোয়ে, আমার কত আগে চলে গিয়েও কাদম্বরী এখনো এসে পৌঁছায়নি এখানে। রবির সৃষ্টির সঙ্গে ও থেকে গেল অমর্ত্যের অমৃতে। অভিমানে কাদম্বরীর চন্দননগর হয়ে থেকে গেল তার বেঁচে থাকাটুকু। জ্যোতি দাঁড়িয়ে মাঝখানে, রবি গান গাইছে, মৃণালিনী শুনছে, কাদম্বরী শুনছে, আর রবির মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী নীরব কান্নায় এক দৃষ্টে চেয়ে রয়েছে তোমাদের সকলের দিকে। নীরব কান্নায় এক দৃষ্টে চেয়ে রয়েছে তোমাদের সকলের দিকে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।